12 জুন 2025 সালের দুপুর 1টা নাগাদ আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এলিমলাইনার ফ্লাইট 171 লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য তৈরি হচ্ছিল। এই প্লেনে ছিল মোট 230 জন যাত্রী এবং 12 জন অভিজ্ঞ ক্রু মেম্বার ও ফ্লাইটের দায়িত্বে ছিলেন দুজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, একজন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, যার 8200 ঘন্টারও বেশি ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল, আর ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার 1100 ঘন্টারও বেশি ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। আকাশে ওড়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি নিরাপত্তা প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করা হচ্ছিল। ফ্লাইটটি 1:38 লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দেয়। তখন মাত্র 625 ফুট উপরে উঠেছিল বিমানটি। হঠাৎ করেই ক্যাপ্টেন সুমিত বুঝতে পারেন বিমানটি দুটি ইঞ্জিনের কাজ করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বা মারাত্মকভাবে কমে গিয়েছিল, যার জন্য বিমানটি ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তি বা থ্রাস্ট পাচ্ছিল না। এটি বিমানের জন্য সবচেয়ে মারাত্মক অবস্থা। এক মুহূর্তে সবকিছু স্বাভাবিক থেকে পাল্টে গেল চরম বিপদে। যেখানে পাইলটদের হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড, এটা লক্ষ্য করা মাত্রই ক্যাপ্টেন সুমিত কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠান। এটার মানে হলো বিপদ বিপদ বিপদ, কোনো শক্তি নেই, কোনো ধাক্কা নেই, নিচে নামছি। তার কণ্ঠস্বরে ছিল তীব্র আতঙ্ক ও অসহায়তা। আমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে এক হিমশীতল নীরবতা নামিয়ে আনে। আর এটা বলতে বলতেই বিমানটি মাত্র 35 সেকেন্ডের মধ্যেই মেঘনানগর এলাকার মেডিকেল কলেজ হোস্টেলের ব্লকে আছড়ে পড়ে। বিকট এক শব্দ, আগুন আর ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। মুহূর্তের মধ্যে জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। এই ঘটনার ফলে বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক। যেমন একজন ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সেখানে ছিলেন নানা বাওয়া ফ্যামিলি, তারা তাদের মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছিল। সেখানে ছিল যোশী ফ্যামিলি, তারা ভারতে এক হাসপাতালে কাজ করত এবং তাদের পরিবার নিয়ে লন্ডনে ফিরছিল। তাদের পরিবারে তারা 2 দম্পতি ছাড়া 5 বছরের 2 যমজ ছেলে ও একটি 8 বছরের মেয়ে ছিল। প্রতিটি পরিবার, প্রতিটি স্বপ্ন যেন নিমিষের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই মর্মান্তিক দুর্ঘটনায়। বিমানে মাত্র একজনের ভাগ্যক্রমে জীবন রক্ষা পেয়েছে। তার নাম রমেশ বিশ্বাস কুমার। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ব্রিটিশ নাগরিক। তার সিট নাম্বার ছিল 11A। এটা ইমার্জেন্সি এক্সিট ডোরের ঠিক পাশেই ছিল। তিনি বলেন যে 30 সেকেন্ডের মধ্যে একটি ঝাঁকুনি ও বিকট আওয়াজ আসে এবং তিনি কোনোভাবে ব্লাস্ট হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে অ্যাডমিট হন। বিমানটির লোকালয়ে ভেঙে পড়ায় আশেপাশে এলাকার আরও 34 জন সাধারণ মানুষ মারা যান এবং 50 জনের বেশি মানুষ আহত হন। অর্থাৎ এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা 275 জন। এই সংখ্যা হয়তো আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক দেহাবশেষ চাপা পড়ে আছে। কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টটা ঘটল কিভাবে? এর পেছনে আসল রহস্য কি? না আমাদের থেকে বড় কিছু লুকোনো হচ্ছে? সাধারণত বিমানের মধ্যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে তার রহস্য জানা যায় ব্ল্যাক বক্স থেকে। ব্ল্যাক বক্স হলো একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা দেখতে ব্রাইট অরেঞ্জ কালারের হয়। এটার 2টো ভাগ থাকে, একটা ফ্লাইট ডেটা রেকর্ডার আর একটা ককপিট ভয়েস রেকর্ডার। ফ্লাইট ডেটা রেকর্ডার প্লেনের হাইট, স্পিড, কতটা ফুয়েল বাকি এবং অন্যান্য জিনিসের সব তথ্য রেকর্ড করে। আর ককপিট ভয়েস রেকর্ডার পাইলট, ককপিট ও কন্ট্রোল টাওয়ারের সাথে কথাবার্তা, প্যাসেঞ্জারের ভয়েস রেকর্ড ইত্যাদি সব রেকর্ড করে। এটা প্লেনের পেছন দিকে থাকে। এটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে এটা উচ্চ তাপমাত্রা ও জলের গভীরে গেলেও ক্ষতি হবে না। আমেদাবাদের প্লেন ক্র্যাশ দুর্ঘটনায় এই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়ে গেছে। এটার ফুল রিসার্চ চলছে। 1 মাসের মধ্যে এটার প্রাইমারি রিপোর্ট জানা যাবে। এই ব্ল্যাক বক্সটি আমাদের জানাতে পারে সেদিন আকাশে আসলে কি ঘটেছিল, কি ছিল সেই বিধ্বংসী ঘটনার পেছনের আসল কারণ। এটা হলো ব্ল্যাক বক্সের কথা। ব্ল্যাক বক্স ছাড়াও আমাদের হাতে অনেক তথ্য উঠে এসেছে। সেটা জানার আগে তোমাদের সুবিধার্থে আমি একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট AI-171। এই কথাটি শুনে কিছু মানুষের এত বড় নাম শুনে কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারবে না এটা কি বিমানটির নাম নাকি অন্য কিছু। তাই তোমাদের বোঝানোর জন্য আমি একটা ছক দেখাচ্ছি। মনে করো এয়ার ইন্ডিয়া হলো একটা বড় এলাকার মতো। এর একটা মালিক আছে, সে এবার প্লেন কিনবে কোম্পানির থেকে, যেমন বোয়িং কোম্পানি, এয়ারবাস কোম্পানি। এই বোয়িং কোম্পানির এয়ারপ্লেনগুলি হলো যেমন বোয়িং 787, বোয়িং 317 ইত্যাদি। এবার এগুলো যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার রুটগুলোর নাম হলো AI-171, AI-159। AI মানে এয়ার ইন্ডিয়া। এবার আমাদের টপিকে ফিরে আসি।
আহমেদাবাদে এরোপ্লেন ক্র্যাশ হওয়ার 5 দিনের মধ্যে 5টা বিমানকে গ্রাউন্ডেড অর্থাৎ পরিষেবা থেকে প্রত্যাহার করতে বলা হয় সিকিউরিটি ইস্যুর কারণে, যার মধ্যে 3টে বিমানের পাইলট টেক অফ করার পরেও টেকনিক্যাল ইস্যুর কারণে ফিরিয়ে আনতে বলা হয়। আর একটা গিয়ার ফেলের কেস সামনে আসে, যেটা 15ই জুন এয়ার ইন্ডিয়া 819 ফ্লাইট দিল্লি থেকে বরোদা যাচ্ছিল 168 জন প্যাসেঞ্জার নিয়ে। টেক অফ করার সময় পাইলট লক্ষ্য করে বিমানটির ল্যান্ডিং গিয়ার ভিতরে ঢুকছিল না, আহমেদাবাদের কেসটার মতো নেই। এই জন্য 30 মিনিটের মধ্যে ইমার্জেন্সি ল্যান্ডিং করে নেয়। পরের দিন 16ই জুন বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট AI 315 90 মিনিট পর আবার ব্যাক করে চলে আসে, যেটা হংকং থেকে দিল্লি যাচ্ছিল। ATC রেকর্ডিং থেকে জানা যায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রথমে পাইলটরা বলেছিল, ফর টেকনিক্যাল রিজন স্যার উই উড লাইক টু স্টে ক্লোজার টু হংকং, উই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ ফ্লাইট। এমনকি আহমেদাবাদের যে বিমানটি ক্র্যাশ হলো AI 171 এবং এটা পরিবর্তে যে বিমানটি রিপ্লেস করা হয় AI 159, সেটাও লাস্ট টাইমে ক্যান্সেল করা হয় কিছু টেকনিক্যাল ইস্যুর কারণেই। AI 171 and that is when AI 159 had debuted. This particular flight has a technical snag for reasons that it now stands grounded. এগুলোর সাথে আরও 2টো প্লেন AI 180, যেটা বোয়িং 777-200 LR, এটিও মুম্বাই থেকে কলকাতা যাচ্ছিল। কলকাতায় বাঁদিকের ইঞ্জিনের ইস্যুর কারণে এটাকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। আর ফ্লাইট XI 113 দিল্লি থেকে রাঁচি যাচ্ছিল বোয়িং 737 MAX 8, এটাকেও টিক অফের পরে ট্যাঙ্ক ইস্যুর কারণে ফেরত আসতে বলা হয়। 5 দিনে 5টা টেকনিক্যাল ইস্যু, যার মধ্যে 4টে ছিল বোয়িংয়ের কোম্পানির আর একটা এয়ারবাসের, আর সবগুলোই এয়ার ইন্ডিয়ার। এই তালিকা দেখে কি কেবলই কাকতালীয় মনে হয়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সমস্যা? যদি পুরোটা দেখা হয়, বিমান দুর্ঘটনার 5 দিনে 8টা কেসের মধ্যে 6টা কনফার্মড টেকনিক্যাল ফল্ট ছিল, যার মধ্যে এয়ার ইন্ডিয়ার একাই 3টে, বাকি 3টে সব ক্যারিয়ার্সের মিলিয়ে। আর এদের মধ্যে 6টা বোয়িংয়ের প্লেন ছিল আর মাত্র 2টো এয়ারবাস। এই ছোট্ট ডাটাটা আমাদের কি বোঝাতে চাইছে? সত্যি বলতে গেলে ঠিক চূড়ান্তভাবে না, তবে এটার জন্য আমি 1980 থেকে আজ পর্যন্ত সব প্লেন ক্র্যাশের রেকর্ড চেক করছিলাম। সেখানে বহু মানুষের প্রাণ গেছে। তারপর তুলনা করার জন্য আমি একটা ডাটা টেবিলে সাজালাম। তারপর আমার মনে হচ্ছে এটা নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনো কথা বলছে না কেন। ইন্ডিয়াতে 8টা প্লেন ক্র্যাশের মধ্যে 7টা এয়ার ইন্ডিয়ার অধীনে ছিল। এই 8টা প্লেন ক্র্যাশের মধ্যে 7টা বোয়িং কোম্পানির প্লেন, যার মধ্যে শুধুমাত্র একটা এয়ারবাস কোম্পানি ছিল। 2000 সালের পর যখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেল, তারপরেও এয়ার ইন্ডিয়ার বোয়িংয়ের প্লেন ক্র্যাশ হচ্ছিল, যেখানে এয়ারবাসের কোনো প্লেন ক্র্যাশ হয়নি। আচ্ছা, সাল 2000-এর পর এয়ারবাস আর বোয়িংয়ের ফ্লাইট অলমোস্ট সমান আছে। এখান থেকে আমার একটাই কোশ্চেন, তাহলে এটাকে আমরা একটা ব্যাড লাক বলবো, যেটা একটা ক্লিয়ার প্যাটার্ন দেখাচ্ছে, না এটাকে ডাইরেক্ট পাইলটের ফল্ট বলবো? কারণ 8টার মধ্যে 7টার কারণ পাইলটের ফল্টের জন্য বলা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। কিন্তু আহমেদাবাদের কেসটা তো এখনও তদন্তই চলছে। এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া কি সম্ভব, নাকি এর গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করা আমাদের সকলের দায়িত্ব? এই পুরোটা জিনিসটা দেখে আপনার কি মতামত কমেন্টে জানান। বাকি ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।